প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 464 নম্বর এপিসোডে। বিগত এপিসোডে আমার জন্মদিন স্পেশাল এপিসোড ছিল এবং আপনারা সেই এপিসোডে আমায় প্রচুর ভালোবাসা দিয়েছেন, উইশ করেছেন, শুভকামনা করেছেন আমার জন্য। আপনাদের অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তার পাশাপাশি ভালোবাসা, আদর সব কিছু। আজকের মতো এপিসোড শুরু করছি। আজকে আমাদের রয়েছে 5খানা ঘটনা, অনেকটা বড় এপিসোড হতে চলেছে এবং সবকটি ঘটনা খুব ফ্রেশ। বিশেষ করে লাস্ট ঘটনাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আপনারা জানাবেন আপনাদের কোন ঘটনা বেশি ভালো লেগেছে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুরু হচ্ছে প্রেত কথার 464 নম্বর এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এবং লিখছেন, প্রথমেই বলে রাখি দাদা, আমার পরিচয় হাইড রাখার জন্য, যেহেতু ঘটনাটি আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। কেমন আছো গৌরব দা? আশা করি খুব ভালো আছো। আজ যে ঘটনা বলবো সেটি আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। বেশি কথা না বলে ঘটনাটা শুরু করছি। ঘটনাটার সূত্রপাত 2.5 মাস আগে। আমার বাড়ি বামনগাছি, বারাসাতের ঠিক পরের স্টেশন। আমি বামনগাছি থেকে ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশনে নেমে ব্রিজের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে ফিজিক্স পড়তে যাচ্ছিলাম। সময়টা ছিল সন্ধে 6টা। অন্ধকার নেমে গেছে এবং আশপাশে লোকজন, গাড়ি ঘোড়া সবই নিত্যদিনের মতোই চলছে। হঠাৎ খেয়াল করলাম ব্রিজের উপর দিয়ে প্লাস্টিক বা পলিথিনের মতো কিছু একটা আমার মাথার উপরে এসে ঠেকলো। আমি উপর দিকে তাকাতেই জিনিসটা আমার ডান কাঁধের দিকে চলে যায়। আমি কোনোভাবেই চোখে দেখতে পারছি না জিনিসটা, তবে স্পষ্ট অনুভব করতে পেরেছি জিনিসটা আমার ডান কাঁধ থেকে ঘাড় হয়ে পিছন দিক দিয়ে ঘুরে বাম কাঁধের দিকে আসতেই আমি যেই বাম কাঁধে মুখ ঘোরালাম, জিনিসটা যেন কর্পূরের মতো উবে গেল। এই পুরো ঘটনাটা আমার সাথে 30 সেকেন্ডের মতো সময় ধরে চলেছে এবং আমি ওই জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে পায়ের আশপাশটা ভালো করে দেখে নিলাম কোনো প্লাস্টিক পড়ে আছে কিনা। অবাক করা ব্যাপার হলো সেখানে কিছুই ছিল না। আমার পিছনে যে দুজন মহিলা হেঁটে আসছিলেন তাদের মুখের ভঙ্গি দেখে মনে হলো না যে ওরা কিছু দেখেছে। অতএব আমার মনের ভুল ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ফিজিক্স স্যারের বাড়ির গলিতে ঢুকতেই একটি মন্দির আছে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে স্যারের বাড়িতে ঢুকলাম। সেদিন টিচার্স ডে সেলিব্রেট করার কথা। আমার ফ্রেন্ড আসার সময় স্যারের জন্য কেক নিয়ে এসেছিল। কেক কাটার সময় আমি একপাশের দেওয়ালে ঠেস দিয়ে বসেছিলাম। হঠাৎ অনুভব করলাম একটা হাত আমার বাম কাঁধে পড়ল। আমি ভীষণভাবে ভয় পেয়ে গলা দিয়ে কিছু একটা সাউন্ড বের করলাম। যেহেতু টিচার্স ডে সেলিব্রেশন চলছিল তাই হয়তো আমাকে কেউ লক্ষ্য করেনি। অবাক করা বিষয় হলো আমার পিছনে তো দেওয়াল, কেউ হাত রাখবে কি করে? যাই হোক, আমি আমার এক ফিমেল ফ্রেন্ডকে পুরো ব্যাপারটা জানালাম এবং আমার ফ্রেন্ড একটু ভীতু স্বভাবের, তাই সে নিজেও ভয় পেয়ে গেল আর আমাকে বলল যে আমি যেন আমার মাকে সবটা জানাই। মা যখন আমার টিউশন থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন ট্রেনে করে যাওয়ার সময় মাকে ঘটনাটা খুলে বললাম। মা বলল, তুই ইউটিউবে ভূতের কার্টুন দেখা এবং শোনা দুটোই বন্ধ কর। এখানে বলে রাখি আমি তখন প্রচুর পরিমাণে প্রেত কথা শুনতাম। আমি নিজেও ভাবলাম যে হয়তো মা ঠিকই বলেছে, বেশি পরিমাণে এসব শোনার জন্যই হয়তো আমার সাথে এগুলো হচ্ছে। তাই দিনে খুব অল্প সময়ের জন্য আমি তখন প্রেত কথা শুনতাম। এরপর আবার স্বাভাবিকভাবেই দিন অতিবাহিত করছিলাম। তবে হ্যাঁ, ওই ঘটনার পর রোজ রাতে আমি খারাপ খারাপ স্বপ্ন দেখতে শুরু করলাম। আসলে প্রেত কথা বেশি শোনা বা কম শোনার জন্য নয়, অবশ্যই মনের মধ্যে একটা ইম্প্যাক্ট তো থাকে, কিন্তু যখন কিছু খারাপ ঘটার তোমার সঙ্গে, যখন কারোর নজর পড়ে তোমার উপর, তখন তুমি যাই দেখো, যাই করো, যাই শোনো, তার নজর সবসময় তোমার উপরই থাকে। এরপর দেখিও কি লিখছে। এই 2.5 মাসে আমার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো আমি একটা একটা করে বলছি। একদিন সকালে আমি ঘুমোচ্ছি, মা বাবা কেউ ঘরে নেই। মা সকালে বাজারে এবং বাবা কাজে গেছিল। তখন সম্ভবত সকাল 8টা বাজে।
স্বপ্ন দেখে ঘেমে ধরপড় করে উঠে পড়লাম। এখানে বলে রাখি, আমার ঘর এবং মা বাবার ঘর পাশাপাশি, শুধু মাঝখানে একটা দরজা। সেই দরজা খোলা থাকলে আমার বিছানা থেকে মা বাবার ঘরের কিছুটা অংশ স্পষ্ট দেখা যায়। ঘুম ভাঙতেই আমার চোখ পড়ল দরজাটার দিকে। আমি দেখতে পেলাম একজন লম্বা, খুব রোগা, গায়ে চিকচিক একটা টি শার্ট। সে আমায় দেখে দরজা দিয়ে খুব দ্রুত মা বাবার ঘরের ভিতরে ঢুকে গেল। আমার ঘরের সব জানালা বন্ধ থাকায় আমি আবছা আলোয় তার মুখও দেখিনি। শুধু মনে হলো একটা শরীর। হতে পারে এটা আমার মনের ভুল, তবে হ্যাঁ, সেই সময় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং কোনোভাবে দৌড়ে নিজের ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাই। আর এত দ্রুত লোকটা ঘরের ভিতর ঢুকে যায় যে সেটি আমার ভ্রম নাকি সত্যি আমি জানি না। আমার কাছে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। আরেকটা ব্যাপার যেটা আমার মধ্যে এই 2.5 মাসে লক্ষ্য করা যায় সেটি হলো আমি খুব রেগে যেতাম। খুব অল্প সময়ের মধ্যে রেগে গিয়ে চিল্লিয়ে উঠতাম। এমনকি মাঝে মাঝে আমার রাগ এত বেড়ে যেত যে আমি নাকি মাকে মারতে এগিয়ে যেতাম এবং কোনো কোনো সময় মেরেও দিতাম। পরে আমার খেয়াল আসতো আমি কেন এত রেগে গেলাম, আমি কেন আমার মাকে মেরে দিলাম। আমার যত ঝগড়া সব হলো মায়ের সাথে। এমনকি মাঝে মাঝে ঝগড়া করে আমি বাড়ির থেকে বেরিয়ে যেতাম। প্রায় প্রতিদিন ঝগড়া হতো। ঝগড়ার কারণটা যে কি সেটি বিবেচনা করতে গেলে হয়তো মানুষ হাসবে, কারণ সামান্য সামান্য কারণে ঝগড়া হতো। একদিন ঝগড়ার মাত্রা এত বৃদ্ধি পেল যে আমি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ও মাই গড! যেই মেয়ে মৃত্যুকে এত ভয় পায় সে গলায় দড়ি দেওয়ার মতো কাজ করতে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত দিতে পারিনি। আমি নিজেই অবাক হয়ে যেতাম, আমি এটা কেন করছি। তারপর আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়ে যেত। আমি খুব খেতে ভালোবাসি, কিন্তু সেটি লিমিটেড পরিমাণে। তবে কিছুদিন ধরে আমি অনেকটা বেশি পরিমাণে খাবার খেলেও আমার খিদে আমি মেটাতে পারতাম না। আরেকটা জিনিস বলে রাখি, বামনগাছি স্টেশন থেকে আমাদের বাড়ি দুভাবে আসা যেত, একটা ভিতর দিয়ে আরেকটা রেল লাইনের পথ ধরে। আমি আগে কোনোদিনও একা রেল লাইন ধরে বাড়ি আসিনি, তবে হঠাৎ করে আমার খুব ভালো লাগতো রেল লাইন ধরে হাঁটতে। বাবা বারণ করা সত্ত্বেও আমি লুকিয়ে রেল লাইন দিয়ে আসা যাওয়া করতাম। একদিন সকালে আমি লুকিয়ে রেল লাইন ধরে পড়তে যাচ্ছিলাম। আমাদের পাড়ার এক বয়স্ক দিদা, যাকে আমি বুড়িমা বলে ডাকি, সে আমায় বলল, কিরে তুই রেল লাইন দিয়ে যাচ্ছিস কেন? পিছন থেকে ট্রেন আসছে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি সেই বুড়িমাকে নিজের অজান্তেই উত্তরে বলি, আমার এখান থেকে যেতে ভালো লাগে, তাই আমি চাই। এটা বলে আমি সেখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি। হাঁটতে হাঁটতে খেয়াল আসে আমি বুড়িমাকে এভাবে কেন উত্তর দিলাম। বুড়িমা আমার মাকে কথাটা জানায় এবং বুড়িমা মাকে বলে দেয় যে মা যেন আমাকে কোনো মৌলবী সাহেবের কাছে নিয়ে যায়। তাই আমার মা আমাকে না জানিয়ে নিজেই মৌলবীর কাছে যায়। এবার আমার মায়ের মৌলবীর কাছে যাওয়ার ঘটনাটি বলছি। আমার মা মৌলবীর কাছে গিয়ে সবটা জানায়। মৌলবী মাকে একটি তাবিজ দেন এবং বলেন সেটি আমাদের বাড়ির উঠোনে পুঁতে দিতে। যদি 3 দিন পরও তাবিজ সেখানেই পোতা অবস্থায় পাওয়া যায় তবে কোনো অশুভ শক্তি আমাদের বাড়িতে নেই। আর যদি তাবিজ মাটি থেকে উপরে তুলে ফেলা হয়েছে এমন অবস্থায় পাওয়া যায় তবে যেন আমার মা আমাকে সেই মৌলবীর কাছে নিয়ে যায়। মা বাড়িতে ফিরেই তাবিজটা পুঁতে দেয়। 3 দিন পর মা দেখতে পায় যেখানে তাবিজটা পোতা হয়েছিল সেখান থেকে কেউ যেন খুবলে খুবলে মাটি উঠিয়ে তাবিজটা মাটি থেকে তুলে এনেছে। ঠিক সেদিনই আমার এবং মায়ের মধ্যে একটা ঝামেলা হয়। আমি মাকে মারতে গিয়ে যাই, মা ভয় পেয়ে যায়। সে সময় আমি নিজে নিজেই হঠাৎ করে কাঁদতে শুরু করি, যেটি আমার সাধারণ কান্নার থেকে আলাদা। এই কান্নাটার ধরন ফুপিয়ে ফুপিয়ে, এবং বলতে থাকি, আমাকে আমাকে ও ডাকছে। আমার মা দেরি না করে আমাকে মৌলবীর কাছে নিয়ে যান। মৌলবী আমায় দেখা মাত্র বলে দেন এই সব কাজ খাবিজ জিনের। আমার বয়স যেহেতু 17 বছর, তাই সেই জিন আমাকে মারতে পারেনি।
সেই জিন আসলে আমাকে মধ্যমগ্রামে ব্রিজের নিচ থেকে ধরেছিল এবং ওর মতলব ছিল আমার যেদিন 18 বছর পূর্ণ হবে সেদিনই সে আমায় আত্মহত্যা করিয়ে তার সাথে করে নিয়ে যাবে। ভয়ের ব্যাপার যেটা ছিল সেটি হলো 18 বছর হতে আমার আর মাত্র 1 মাস বাকি ছিল। তারপর মৌলবী আমাকে এবং আমার মাকে একটি যজ্ঞের কথা বলেন, যেটি করলে ওই জিনের হাত থেকে আমি রক্ষা পাব। আমায় 1 বছর চোখে চোখে রাখতে বলেন। মৌলবীর কথা মতো সব পালন করলাম এবং দাদা তুমি বিশ্বাস করবে না, আমি আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছি এবং এই 2.5 মাসে আমার মধ্যে যে খারাপ বিহেভিয়ার দেখা গিয়েছিল সেগুলি আর নেই। হতে পারে আমার মায়ের জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। তো এই ছিল আমার ঘটনা। জানি অনেকটা বড় হয়ে গেল, তবে যেহেতু আমি তোমার প্রেত কথার একজন বড় ফ্যান, তাই আমার মনে হলো তোমাকে পুরো ঘটনাটা জানাই। যদি ভালো লাগে, প্রেত কথার সকল সদস্যকে শোনানো উচিত বলে যদি মনে হয়, তবে সিলেক্ট করে নিও এবং জানিয়ে দিও সিলেক্টেড হলো কিনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা। লাস্ট লাইনটা আমার খুব ভালো লাগলো, যে হয়তো মায়ের জন্য আমি আবার আমার জীবন ফিরে পেলাম। সত্যি মায়েরা কত রকমভাবে আমাদেরকে রক্ষা করে এবং মা নিজেদের অজান্তে হোক বা নিজেদের সজ্ঞানে হোক সবসময় আমাদের রক্ষার কথা, আমাদেরকে ভালো রাখার কথাই তিনি কিন্তু ভাবতে থাকেন। এবং এই যে ঘটনাটি আমি শুনলাম, দিস স্টোরি ওয়াজ ভেরি প্যাথেটিক। কারণ এই ঘটনাটি যদি আমার সঙ্গে, আপনার সঙ্গে জীবনে ঘটে, হঠাৎ করে আপনি দেখছেন আপনার বিহেভিয়ার বদলে যাচ্ছে, আপনার প্রাণের চেয়ে প্রিয় মাকে আপনি মারতে ছুটছেন, আপনি এমন কিছু অনুভব করছেন যা হয়তো সাধারণ সময়ে আপনি অনুভব করতেন না, তাহলে আপনি ভাবুন তো একবার আপনার কেমন লাগবে? আপনি কি সুস্থ থাকতে পারবেন? জানি না আপনার উত্তর কি হবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে বলে দিই, আমাদেরকে মেল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা, অথবা আপনার ঘটনা আপনি ভয়েস করে পাঠাতে পারেন 9875476704 এই নাম্বারে। আপনার ভয়েস যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে তাহলে আমরা কিন্তু আমাদের প্রেতকথায় চালাবো সেই ঘটনা। চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দাদা, আমি হুগলির ভীমপুর থেকে অর্পণ বলছি। আশা করছি তুমি ভালো আছো এবং প্রেতকথার সকল সদস্য খুব ভালো আছে। আমি 1.5 বছর হলো প্রেতকথা শুনছি, তোমার সকল এপিসোড আমার শোনা। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসি। ঘটনাটি আমায় বলেছিল আমার মামার বাড়ির এক দাদুর ভাষ্য মতেই বলছি। সালটা ছিল 1982। তখন আমি জুট মিলে কাজ করি, তাই জন্য সকাল সকাল বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হতো। নৌকো ধরতাম ঝাউতলা থেকে এবং যেতাম বজবজে। সেখান থেকে 10 মিনিট হেঁটে জুট মিল। এইভাবেই বেশ ভালোই চলছিল। একদিন মিলে কাজ বেশি থাকার কারণে আমার দেরি হয়ে যায় এবং সেখান থেকে বেরোতে প্রায় রাত 8টা বেজে যায়। আমি তাড়াতাড়ি করে হাঁটতে থাকি, এই ভাবতে যে আজ আর মনে হয় নৌকো পাবো না। ফেরিঘাটে এসে দেখি কোনো নৌকো নেই, শেষ নৌকো চলে গেছে। আবার সকাল 7টার সময় নৌকো আসবে। খুব চিন্তায় পড়ে গেলাম, এইবার কি করে বাড়ি যাব? এসব নিয়ে আকাশ পাতাল চিন্তা করছি। ঠিক এমন সময় পিছন থেকে একটা লোকের গলা শুনতে পাই। আগে বাবু ওপারে যাবেন নাকি? আমি পিছনে ঘুরে তাকালাম, দেখলাম এক বুড়ো লোক, পরনে তার লুঙ্গি, গায়ে একটি গেঞ্জি। আমি বললাম, হ্যাঁ যাবো তো, কিন্তু তুমি কে? সে আমায় বলল, আগে বাবু আমি এখানে নৌকো চালাই, আমার পাশেই বাড়ি, আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে এলাম। আমি বললাম, ও আচ্ছা। সে খুব নিচু শব্দে আমাকে বলল, বাবু আপনি কি ওপারে যাবেন? আমি শুনে সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ যাবো তো, তুমি কি আমাকে পৌঁছে দেবে? সে কিছুটা হেসে বলল, হ্যাঁ আমি পৌঁছে দেব, আপনি এখানে দাঁড়ান, আমি নৌকোটা নিয়ে আসি। আমি তাকে ডেকে বললাম, ও ভাই কত কি টাকা নেবে তা তো বলো। এবার সে পিছন ফিরে থাকা অবস্থায় আমার একটা বাঁকা হাসি দিয়ে বলল, আপনি যা দেবার তাই দেবেন। এই বলে লোকটা চলে গেল। আমি একা একা দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর কিছুটা দূর থেকে দেখলাম যে হ্যাঁ, সে লোকটা নৌকো নিয়ে আসছে।
আমার দিকেই আসছে। তখন আমি মনে মনে এক প্রকার খুব খুশি যে যাক, দেরি করে হোক বাড়িটুকু তো যেতে পারবো। সে কাছে এসে আমাকে ডাকলো, বলল, চলে আসুন, উঠে পড়ুন। আমিও সময় নষ্ট না করে উঠে বসলাম। নৌকো চলতে শুরু করলো। আমি সেই লোকটিকে বললাম, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে, তোমার নাম কি? সে আমায় খুব আস্তে আস্তে বলল, আগে আমার নাম বুড়ো খোকা। আমি বললাম, বুড়ো খোকা? তোমার আসল নাম কি? এ তো পোশাকি নাম। সে আমাকে বলল, আমার ছোট থেকেই বুড়ো খোকা নাম। আমার বাবা মা কেউ নাই। আমি ছোট থেকেই নৌকা চালাই, মাছ ধরি, লোককে পার পার করে দিই। আমার সবাই বুড়ো খোকাই বলে থাকে। আমি বললাম, ও আচ্ছা। আমি সব দিক দেখতে দেখতে নদী পার হচ্ছি। সেই সময় হঠাৎ করে চাঁদের যেটুকু আলো পড়েছে তাতে বুঝতে পারলাম লোকটি কোনো কারণে ভিজে গেছে, কারণ তার শরীর ভেজা। আমি জিনিসটাকে অতটা পাত্তা দিলাম না। নিজের মনেই ভাবলাম নৌকো আনতে গিয়েছিল, হয়তো ভিজে গেছে। কিন্তু তারপর বুঝতে পারলাম নৌকো যাচ্ছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না। আমার মনে প্রশ্ন আসলো, এ কি করে সম্ভব? বুঝতে পারলাম না ঠিক। তারপর কি মনে হওয়াতে নৌকো যে চালাচ্ছিল বুড়ো খোকা, তার দিকে ভালো করে তাকালাম। তার দিকে ভালো করে তাকাতেই আমার আত্মারাম খাঁচা হয়ে গেল। আমি নৌকোর এক কোণে সেটে গেলাম, কারণ হে কি, লোকটা নৌকোর উপর ভাসছে, তার পা নেই, সে এই অবস্থায় নৌকো চালাচ্ছে। আমার কিছু বলার মতো ক্ষমতা নেই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা আমি কি দেখছি? ততক্ষণে নৌকো পাড়ের একদম কাছাকাছি চলে এসেছে। নৌকো পাড়ে আসা মাত্রই আমি এক লাফ দিলাম নৌকো থেকে এবং পাড়ে এসে পড়ে প্রাণপণে ছুটে গেলাম উপরের দিকে। কিছুটা উঠবার পর আমি ফিরে তাকালাম একবার নদীর দিকে। যা দেখলাম তা আমি কোনোদিনও ভুলব না। দেখলাম শুধু বুড়ো খোকা নয়, পুরো নৌকোটাই নদীর উপর যেন শূন্যে ভাসছে, আর দূর থেকে শুনতে পাচ্ছি একটা হাসি। আমি যা হোক করে বাড়ি চলে আসি, সবাইকে ঘটনাটা খুলে বলি। তখন জানতে পারি বুড়ো খোকা বলে একজন মাঝি ছিল। তিনি অনেক আগেই মারা গেছেন। ওই ফেরিঘাটেই তিনি নাকি নৌকো চালাতেন। তিনি মারা যাবার পর অনেকেই তাকে দেখেছেন, তবে সবার উপকারই তিনি করতেন, কখনো কারো ক্ষতি করতেন না। এইসব শোনার পর থেকে 7 দিন আমার জ্বর থাকে এবং পেটের যন্ত্রণা। মায়ের দেওয়া কালী মায়ের জল খেয়ে আস্তে আস্তে আমি সুস্থ হই। তারপর আবারও কাজে যোগ দিই। এই ছিল আমার মামার বাড়ির দাদুর সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। ভালো লাগলে ঘটনাটি প্রেত কথায় শুনিও, এবং ঘটনাটি যদি সবাইকে শোনাবার মতো উপযুক্ত হয় তাহলে আমার কাছে আরও ঘটনা আছে, আমি তা লিখে পাঠাবো। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দারুণ একটা ঘটনা শুনলাম। আমরা সবসময় শুনি যে ভূত আমাদের ক্ষতি করে, নজর দেয়, হাওয়া লাগে, কিন্তু এমন ভূতও আছে যে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উপকার করে। হয়তো তারও কিছু বলার আছে, হয়তো সেও আমাদেরকে কোনো মেসেজ দিতে চায়, আমরা হয়তো বুঝতে পারি না। হয়তো সে তার জীবাত্মাবস্থায় যা করতে ভালোবাসতো মৃত্যুর পরেও সেই কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে, আমরা জানি না। হয়তো কখনো কখনো আমরা তার অস্তিত্ব বুঝতে পারি, এবং যখন বুঝতে পারি তখন আমরা সজাগ হই ভূতের ব্যাপারে। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের পরবর্তী ঘটনায়। 2টি ঘটনাই এখনো পর্যন্ত আমার বেশ ভালো লেগেছে। 2টি ঘটনার মধ্যেই একটা পিওর ভাইব রয়েছে। এই পিওর ভাইবটাই, ফ্রেশ ভাইবটা আমি যখন প্রেত কথায় পাই তখন কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। আপনারা কিন্তু আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে থাকুন। আমাদের এই সময় একটা ফেস্টিভ মোড চলছে, বিশেষ করে আমার জন্মদিন গেল 13ই ডিসেম্বর।
ডিসেম্বর আগের এপিসোডে তোমরা সকলে প্রচণ্ডভাবে উইশ করেছো। সকলের উইশ আমি পেয়েছি এবং আমি খুবই আপ্লুত তোমাদের উইশ পেয়ে। খুব সুন্দর করে দিনটা কাটিয়েছি। বাড়িতে লোকজন এসেছিল, বন্ধুবান্ধব, ভাইরা সবাই এসেছিল এবং সবাই অদ্ভুত সারপ্রাইজ দিয়েছে। সেই সারপ্রাইজ পেয়ে আমি খুব অভিভূত এবং এতটা টায়ার্ডনেস আজকে কাজ করছে। তার মধ্যে আমরা ঘটনা রেকর্ড করছি, কিন্তু ঘটনা রেকর্ডিংয়ে কিন্তু কোনো রকমের আমরা ছাড় দিচ্ছি না। আমাদের রেকর্ডিং যেই কোয়ালিটির হওয়া উচিত, যেভাবে হওয়া উচিত, আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন তার থেকে আরও বেটার কিছু করার। আপনারা সাথে আছেন বলেই কিন্তু প্রেত কথা আজকে এই জায়গায়, আজকে এই যে 28 বছরের জন্মদিনটা আমি এত সুন্দর করে পালন করতে পারলাম জাস্ট বিকজ আপনারা আছেন। আপনারা না থাকলে, আপনারা ঘটনা না পাঠালে এই জীবনটা কিন্তু আমি কখনোই পেতাম না। চলে যাচ্ছি ঘটনা 3-এ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরব, কেমন আছো? আমি প্রেত কথা 2024-এর প্রথম থেকে শুনছি। তোমার সুমধুর কণ্ঠে ঘটনাগুলো এত ভালো লাগে যেন ঘটনাগুলোর মধ্যে আমি নিজে পৌঁছে যাই। আমি বেঙ্গালুরু থেকে শীর্ষেন্দু সাউ লিখছি। আমার একটি 2 বছরের ছোট্ট মেয়ে আছে। ওর দুষ্টুমি আর আমার অফিসের কাজের চাপের জন্য নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লেখা হয়ে ওঠেনি। অনেক চেষ্টা করে সময় বার করে আজ আমি প্রেত কথা পরিবারের জন্য ঘটনাটি শেয়ার করছি। ঘটনা শুরু করা যাক। প্রথম চাকরির কল আসে হায়দ্রাবাদের একটি কোম্পানি থেকে। সাথে আমার 5 জন ক্লাসমেটেরও কল আসে। যথারীতি আমরা সবাই হায়দ্রাবাদ শিফট করি 2011 সালে। অফিস থেকে কিছুটা দূরে হাঁটা পথে একটি ডাবল বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া হিসেবে নিই একসাথে থাকার জন্য। সবকিছু ভালোই চলছিল। নতুন জব, নতুন এক্সপিরিয়েন্স, শনি রবিবার করে অফিস ছুটি, তাই ওই দিনগুলো হায়দ্রাবাদের এদিক ওদিক ঘুরতে যাওয়া সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল। এইভাবেই 2 বছর পার করে 2013 সালে আমরা ঠিক করি এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে অন্য একটি অ্যাপার্টমেন্ট নেব, কারণ দিন দিন সবার জিনিস অনেক বেড়ে যাচ্ছিল আর ঘরটা ছোট হয়ে যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর একটি 2 BHK অ্যাপার্টমেন্ট আমাদের সবার পছন্দ হলো। অ্যাপার্টমেন্টটা আগের অ্যাপার্টমেন্টের থেকে একটু দূরে এবং অন্য এলাকার একদম শেষ প্রান্তে, খুব নিরিবিলি পরিবেশের মধ্যে। নতুন এই অ্যাপার্টমেন্টের পাশে আর অন্য কোনো অ্যাপার্টমেন্ট নেই। পাশেই আছে একটি শুকনো নালা, তারপরেই গাছপালা দিয়ে ঘেরা একটি ছোট্ট জঙ্গল। এরিয়াটা আন্ডার ডেভেলপড। হাতে গোনা 2-1টি ঘর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু খুব নিরিবিলি আর আগের অ্যাপার্টমেন্টের তুলনায় এটা অনেকটা বড়, তাই 7-5 না ভেবে আমরা এই অ্যাপার্টমেন্টটা ভাড়া হিসেবে নিয়ে ফেলি। অ্যাপার্টমেন্টটার হালকা বর্ণনা দেওয়া যাক। আমাদের ঘরটা ছিল টপ ফ্লোরের দিকে, যেদিকে নালা আর জঙ্গলটা ছিল। পাশের ঘরটা খালি, সামনে কমন ব্যালকনি। আমাদের ড্রয়িং রুমটা ছিল এল শেপের মতন, আর দুদিকে 2টো বেডরুম এবং শেষে গিয়ে কিচেন। অবশেষে আমরা শিফট করি নতুন অ্যাপার্টমেন্টে। নিজেদের মধ্যে ঠিক করে নিই যে কে কোন বেডরুমে থাকবে। 3 জন থাকলো প্রথম বেডরুমটাতে, যেদিকে কমন ব্যালকনি এবং এন্ট্রান্স ছিল, আর অপোজিটেরটায় আমি এবং আমার বাকি 2 বন্ধু। এখানে বলে রাখি, আমাদের শিফটিং ডিউটি ছিল বলে শনি আর রবিবার ছাড়া সবার সাথে সবার খুব একটা দেখা হতো না একসাথে। এক রবিবার দুপুরবেলা আমরা সবাই একসাথে লাঞ্চ করার সময় এক বন্ধু বলল, যে বন্ধুর ব্যালকনির সাইডে ঘর, ওদের মধ্যে থেকে একজন বলল, এটা কিন্তু 1 সপ্তাহ ওখানে থাকার পর, জানিস কদিন ধরে মাঝরাতে আমি একটা আওয়াজ পাচ্ছি। মনে হচ্ছে কেউ যেন প্লাস্টিকের বল ড্রপ খাইয়ে ব্যালকনি দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা শুনে হো হো করে হেসে উঠি। বলি, খিরে রাতে কি নেশা টেশা করছিস নাকি? আরেকজন বলল যে, হ্যাঁ, রাত জেগে ভূতের সিনেমাগুলো দেখা বন্ধ কর, দেখবি ঠিক হয়ে গেছে। ওর কথাটা আমরা কিন্তু এক প্রকার ইগনোর করে দিই। কিছুদিন পর ওই বন্ধুদের থেকে আরেকজন বলে উঠল, এই জানিস, আমিও না কাল রাতে ওই একই আওয়াজ পেয়েছি। আমরা বললাম, তাহলে চল সবাই ওই বেডরুমে শোয়া হোক একদিন, আওয়াজটা যাচাই করা যাবে। একজন বলল, শোন না, যখন আওয়াজটা হবে আমি তখন বাইরে গিয়ে দেখে আসবো যে কিসের আওয়াজ। কথা মতো এক শনিবার রাতে আমরা সবাই ওই বেডরুমে গিয়ে থাকি। ঠিক রাত 2:30 নাগাদ আশ্চর্যভাবে ওই আওয়াজটা শুরু হয়, যেন কেউ প্লাস্টিকের বল নিয়ে খেলতে খেলতে হেঁটে যাচ্ছে।
ঠিক তখনই এক বন্ধু দৌড়ে দরজা খুলে সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ওর সাথে আমরাও ছুটলাম, কিন্তু নিমেষের মধ্যে আওয়াজটা থেমে গেল। কেউ কোথাও নেই। আশ্চর্য! এক অজানা ভয়ে আমরা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ি। এরপর রোজই রাত 2:30 নাগাদ আওয়াজটা হয়, আবার কিছুক্ষণ পর থেমে যায়, আবার কোনো কোনো রাতে আওয়াজটা হতোই না। আমরা এক প্রকার ইগনোর করে দিই। এভাবে একটা বছর কেটে যায়। 2014 সালে আমার বিয়ে ঠিক হয়। আমার বন্ধুদের সাথে থাকা ঠিক হবে না বলে একটা অ্যাপার্টমেন্টের খোঁজ শুরু করি। কিছুদিন পর বাড়ি থেকে খবর আসে আমার ঠাকুমা আর নেই। শ্রাদ্ধ শান্তি সেরে আমি হায়দ্রাবাদ ফিরে আসি এবং কালসূচ লেগেছিল বলে আমার বিয়েটা 1 বছর পিছিয়ে যায়। তাই আমি একটা বছর আমার বন্ধুদের সাথে কাটাবো বলে ঠিক করি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ বলে আমাদের মধ্যে ফোন নম্বর এক্সচেঞ্জ হয় এবং আমরা কথা বলতে বলতে গভীর ভালোবাসায় লিপ্ত হই। যখনই সময় পেতাম আমরা ফোনে ব্যস্ত হয়ে পড়তাম। ঘটনাটি ঘটে এক সোমবার, যেদিন আমার মর্নিং শিফটের ডিউটি ছিল। বাকি সবার সেদিন নাইট শিফট ছিল। সবাই ডিনার সেরে আর আমার খাবারটা চাপা দিয়ে অফিসে বেরিয়ে পড়ে। আমি রাতের খাবার খেয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়ি আমার হবু বউয়ের সাথে, মানে যিনি এখন আমার বর্তমান স্ত্রী। সময়টা ছিল মে মাস, খুব গরম পড়েছে। আমি বারান্দায় চলে আসি কথার খেয়ালে। কথা বলতে বলতে আমি চলে যাই সোজা ছাদে। পূর্ণিমার চাঁদে চারিদিক বেশ আলোকিত ছিল। ছাদের চারিদিকে হাঁটতে হাঁটতে কথা বলছি। কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেদিকে আমার খেয়াল ছিল না। হঠাৎই মনে হলো যেন সেই বল ড্রপ খাবার আওয়াজ, এবং সে আওয়াজটা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উপরে উঠে আসছে। ভয়ে ভয়ে সিঁড়ির কাছে গিয়ে যা দেখলাম, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম একটি বল আপনি আপ একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। এটা দেখে আমার বুকটা ধড়াস করে উঠল। আমার হাত পা যেন অবশ হয়ে গেল। কোন দিকে দৌড়বো ভেবেই পাচ্ছি না। তারপর আমি যা দেখলাম তা অনেকটা এরকম। দেখলাম যেভাবে আমি সিঁড়ির দিকে হেঁটে এসেছি, ঠিক সেইভাবেই কেউ ভেজা পায়ে হেঁটে এসে আমার ঠিক পিছনে শেষ হয়েছে, আর পায়ের ছাপটা ছিল পুরো উল্টো। জানি না কিভাবে ক সেকেন্ডের জন্য আমার মনে একটা শক্তি এসেছিল। আমি ঠিক দেখছি কিনা কনফার্ম হওয়ার জন্য মোবাইলের টর্চটা জ্বেলে দেখি, সত্যি তো, এটা তো কারোর ভেজা পায়ের ছাপ। বাবা গো বলে চিৎকার করে আমি জ্ঞান হারাই। পরে যখন জ্ঞান এলো তখন আমি নিজের বেডরুমে শুয়ে বেশ কিছুদিন জ্বরে ভুগেছিলাম। তারপর ওই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিই। বন্ধুদের মুখে শুনেছিলাম আমার চিৎকারের চোটে আমার হবু বউ আমার কিছু বিপদ হয়েছে ভেবে আমার এক বন্ধুকে কল করেছিল। পরে ওরা এসে আমায় উদ্ধার করে। তো গৌরব, এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও, ভালো লাগবে আশা করি। 2020 সালে আমি বেঙ্গালুরু শিফট করেছি। এখানেও একটি ঘটনা আমার সাথে ঘটেছিল। অভয় দিলে একদিন লিখে পাঠাবো। সুস্থ থেকো, ভালো থেকো, প্রেত কথা আরও এগিয়ে যাক এই কামনা করি। ধন্যবাদ। শীর্ষেন্দু সাউ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নিশ্চয়ই শীর্ষেন্দু, তুমি আবার ঘটনা পাঠাও। এই ঘটনাটা আমার খুব ভালো লেগেছে। আজকে প্রেতকথার সবকটি ঘটনাই খুব ফ্রেশ এবং সবকটি ঘটনা আমার খুব ভালো লাগছে। আমি চাই তুমি এর পরে ব্যাঙ্গালোরের আরেকটি ঘটনা আমাদেরকে পাঠাও, এবং সেই ঘটনাটার কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, এটা জেনে রেখো। আমি চলে যাব আজকের আমাদের ঘটনা 4-এ। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুনছেন প্রেত কথা পডকাস্ট। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, আমি কলকাতার সুন্দরবন অঞ্চল থেকে ঘটনাটি লিখছি। আমার নাম জয়ন্ত নস্কর। আমি আপনাদের এই প্রেত কথা চ্যানেলটি প্রায় 1 বছর ধরে শুনছি।
অনেকদিন পর সাহস হলো যে ঘটনা শেয়ার করি। ঘটনাটি ঘটেছে আমার জামাইবাবুর সাথে। এবার ঘটনায় ফেরা যাক। ঘটনাটি আমি আমার জামাইবাবুর ভাষায় বলছি। আমার জামাইবাবুর নাম হলো অমিত নস্কর। এক কাজের সূত্রে আমাকে যেতে হয়েছিল চেন্নাই। চেন্নাই গিয়ে আমি আমার এক বন্ধুর সাহায্যে একটি ঘর পাই, কিন্তু কিছু সমস্যার কারণে বন্ধুটির নাম আমি উল্লেখ করতে পারছি না। ঘরের রুমটি ছিল যেমন একটি স্বাভাবিক ঘরের দুটো রুম মেলালে যত বড় হয় ঠিক তত বড় একটা রুম, যেখানে আমাদের 5 জনকে থাকতে দেওয়া হয়েছিল। এবারে ঘরটার বর্ণনা দেওয়া যাক। ঘরটা ছিল সম্পূর্ণ টিনের, চারিধারে টিন। ঘরের পিছনে বেশ বড় একটা তেঁতুল গাছ। গাছটা খুব বড় হওয়াতে আমাদের পুরো ঘরটা একদম অন্ধকার হয়ে থাকতো, পুরো রাতের মতো। যদি না লাইট জ্বালানো হতো তাহলে কিছুই দেখা যেত না। এইভাবে 4-5 মাস কেটে যায়, কোনো অসুবিধে হয় না। কিন্তু অসুবিধে হয় হঠাৎ এক রাতে। খাওয়া দাওয়ার পর সবাই ঘুমোচ্ছে, হঠাৎ আমার স্বপ্নে আসে এক বয়স্ক লোক। লোকটির বয়স ধরো 50-এর আশেপাশে। লোকটি আমার স্বপ্নে আসে, কিন্তু আমার মনে হয় যেন আমি একদম বাস্তবে তাকে দেখতে পাচ্ছি। তিনি আমাকে বারবার বারণ করছে যে তুই আজ আর কাজে যাস না, তোর বিপদ আছে। আমি শুনছি, দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। তারপর সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম সব ঠিকঠাক আছে। সকালবেলা খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাই। বারবার শুধু মাথায় ঘুরছিল সেই স্বপ্নের কথা। সেটা কি সত্যি স্বপ্ন নাকি এক কঠিন বাস্তব? তারপর কাজ শেষ করে বাড়ির পথে রওনা দিই। তখনও কোনো বিপদ হয়নি। বিপদ হলো ঘরে ঢোকার মুখে। ঘরে ঢোকার সময় সাইডে একটি টিনের কোণা লেগে আমার হাতটা বেশ অনেকটা কেটে যায়, অনেক রক্ত বেরোয়। তারপর ডাক্তারখানায় গিয়ে আমি ব্যান্ডেজ করিয়ে আনি আর ভাত রান্না করে খেয়ে প্রতিদিনের মতন ঘুমিয়ে পড়ি। তারপরে রাতে আর কোনো স্বপ্ন আসেনি। সকালে ঘুম থেকে উঠে আমি রোজগারের মতন আর কাজে গেলাম না। সেদিনটা আমি ছুটি নিলাম। বেশ অনেকটাই কেটে গিয়েছে, ব্যথাও করছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ফোন দেখছিলাম। তারপর ভালো না লাগায় আমি একটু গেম খেলতে শুরু করি। ঘরে আমি একা, কারণ সবাই কাজে গিয়েছে। আমি একাই ছুটি নিয়েছি, তাই ঘরে আমি একা একা ঘরে বসে গেম খেলছি। হঠাৎ দেখি আমার গায়ে কিছু জলের মতো ফোঁটা পড়তে থাকে। 5-6 ফোঁটা পড়ার পর আমি একটু সরে যাই আর গেম খেলা বন্ধ করি। ভাবতে থাকি, বৃষ্টি পড়ছে না, তাহলে জল পড়ছে কোথা থেকে? আগেই বলেছি যে ঘরটা খুব অন্ধকার। তারপরে বিছানা ছেড়ে উঠে আমি লাইট জ্বালাই। লাইট জ্বালানোর পর আমি দেখি আমার কাঁধে ঠিক কান বরাবর কিছু রক্ত পড়ে আছে। সাথে সাথে যাই বিছানাতে, দেখি বিছানাতেও কিছু রক্ত লেগে আছে। আমি বেশ খানিকটা ভয় পেয়ে যাই। তারপরে সেটাকে আমি বেশি গুরুত্ব দিই না। সবাইকে দেখানোর পরে সবাই বলল যে গাছে কোনো পাখি হয়তো রক্তাক্ত অবস্থায় উড়ে এসেছে আর তারই গা থেকে ফোঁটা রক্ত পড়েছে আমার গায়ে। আমি ভেবে দেখলাম যে হ্যাঁ, হয়তো ওটাই হবে, কারণ ঘরের উপরেই তেঁতুল গাছ, পাখিরা তো সবসময় বসে থাকে। তারপর ব্যাপারটা কিছুক্ষণের মধ্যে সবাই ভুলে যায় এবং সেই রাতটাও চলে যায়। কোনো অসুবিধে হয় না, কোনো স্বপ্নও আসে না এবং আমিও গুরুত্ব দিই না। কিন্তু পরে ব্যাপারটা কেন জানি না মাথায় ঘুরে বেড়াতে শুরু করলো। সকালে উঠলাম, রোজগারের মতন কাজে বেরোলাম। কাজ থেকে বাড়ি আসলাম, কোনো অসুবিধে নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কিচ্ছু হয়নি। হঠাৎ ঘুম ভাঙলো আমার এক বন্ধুর ডাকে। সে আর আমি পাশাপাশি শুই। সে ডাকছে বাইরে থেকে। আমি অতটা কিছু না ভেবে বাইরে বেরিয়ে যাই। দরজা খুলতে দেখি সে দরজার ঠিক ডান দিকে এক চেয়ারে বসে আছে, তার মুখ বাইরের দিকে। আমি বললাম, আরে রাতে ঘুমোসনি কেন? ডাকছিস, কিছু হয়েছে? সে বলল যে সে বাথরুমে যাবে, তার ভয় করছে এবং আমায় একটু দাঁড়িয়ে থাকতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি যা। তারপরে সে বাথরুমে ঢুকে গেল। বেশ খানিকক্ষণ বসে আছি, তাকে ডাকছি, কি হলো, তাড়াতাড়ি করবি তো? সে উত্তর দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর একটু দাঁড়া, আমি আসছি। এরপর আবার খানিকক্ষণ হয়ে গিয়েছে। আমি আবার আওয়াজ দিলাম, কি রে, তাড়াতাড়ি আয়, মশা কামড়াচ্ছে। সে উত্তর দিচ্ছে, হ্যাঁ আর একটু দাঁড়া, আমি আসছি। এরকম করতে করতে বেশ খানিকবার আমি ডাক দিলাম এবং বেশ খানিকক্ষণ সে উত্তর দিল। তারপর
কিছুক্ষণ পরে সে উত্তর দেওয়া বন্ধ করে দিল। ততক্ষণে 40-50 মিনিট হয়ে গিয়েছে। আমি বসে আছি। এরপর আমার খানিকটা ভয় করতে শুরু করলো। আমি বাথরুমের সামনেও গিয়েছি, গিয়ে আওয়াজ দিচ্ছি, কিন্তু সে কোনো কথার উত্তর দিচ্ছে না, যেন ভিতরে কেউ নেই। ফোন নিয়ে তাকে ফোন করলাম। 1বার 2বার কল করতে 3বারের মাথায় সে ফোনটা ধরল। ঘুম ভেঙে গেলে যেরকম গলা হয় সেরকম গলায় সে বলল, কি হলো, ফোন করছিস কেন? আমি বললাম, কি রে, তুই কি বাথরুমে ঘুমিয়ে পড়েছিস নাকি? উল্টো দিক থেকে উত্তর এলো, বাথরুমে ঘুমাবো কেন, ঘরে ঘুমিয়ে আছি। তখন আমি চারপাশে তাকাই। একদম অন্ধকার রাত, আর বেশি আরো অন্ধকার হওয়ার কারণ সেই তেঁতুল গাছ। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। আমি এক দৌড়ে ঘরে ঢুকে গেলাম, দরজাটা বন্ধ করে দিলাম। খাটে গিয়ে দেখলাম আমার বন্ধু যে একটু আগে বাথরুমে গিয়েছিল সে খাটে শুয়ে আছে, কিন্তু আমি তো বাথরুমের সামনে ছিলাম। ঘরে ঢুকতে গেলে তো আমার সামনেতে ঢুকতে হবে। এটা কি করে সম্ভব? আমি তাকে পুরো ঘটনাটা বলি। সে বলল, ধুর, এমনটা হয় নাকি, তুই হয়তো কোনো স্বপ্ন দেখেছিস। তারপর রাতের ঘুম আসে না। পরের দিন আমি আবার ছুটি নিয়ে পুরো ঘটনাটা ভাবতে থাকি, এটা কি করে সম্ভব। আমি রীতিমতো খুব ভয় পেয়ে আছি। তারপরে সবাই আসলো প্রতিদিনের মতন, খেয়ে দিয়ে সব শুয়ে পড়ল। রাতে একটা ডাক শুনে আমার বন্ধু, মানে কালকে যে আমায় ডেকেছিল, সে আমার মতো একটা ডাক শুনে ঘুম থেকে উঠে গেল। আমরা এক বিছানাতেই শুই, কিন্তু আমি যেরকম আগের দিন ওকে লক্ষ্য না করে উঠে গিয়েছিলাম, তেমনি সেও আমার দিকে না দেখে উঠে গিয়েছে। দরজার দিকে গিয়ে সে দেখল একটি ঢিপির উপরে আমি বসে আছি। পূর্ণিমার রাত, মানে বাইরেটা আলো, শুধুমাত্র আমাদের ঘরটাই গাছের জন্য অন্ধকার। সে অন্ধকারের বাইরে আলোতে একটা ঢিপির উপর আমি বসে আছি। আমার বন্ধু সেটাই দেখছে। সে দেখছে যে আমি তাকে বলছি, আয় না বাইরে আয়, আয় না, একটু এই দিকটা ঘুরে আসবো, আয় বাইরে আয়। তারপরে আমার বলা কালকের ঘটনাটা হুবহু মিলে যাচ্ছে দেখে সে লাইট মেরে দেখে যে আমি বিছানাতে শুয়ে আছি, আর বাইরে দেখে সেখানেও আমি। আর ভয়ের বিষয়টা হচ্ছে যে সে বুঝতে পারছে না আসলকে আর নকলকে। তারপরে সে আমাকে ডেকে তোলে আর বলে যে, দেখ, তোর মতন কে যেন বাইরে দাঁড়িয়ে আছে। আমি জানলা দিয়ে দেখি, কিন্তু কই, কোথাও তো কিছু নেই। কিন্তু তবু আমি বিশ্বাস করি যে ও যেটা দেখেছে সেটা ঠিক, কারণ কালকে আমিও দেখেছি। আমি না দেখলে হয়তো ওর কথা বিশ্বাসই করতাম না। তারপরে আবার শুয়ে পড়ি। সকাল হয়, সবাই কাজে চলে যায়। এবার আমার রাতে স্বপ্নে আসা সেই বুড়ো ব্যক্তিটি আমার বন্ধুর স্বপ্নে আসে এবং তাকে বারণ করে কাজে না যাওয়ার জন্য, কিন্তু সে সেটা আমাকে বলেনি। কিন্তু কাজের মধ্যে জানি না কিরকম ভাবে তার পায়ের আঙুল থেঁতলে যায় কিছু ভারী জিনিস পড়ার কারণে। এরপরে আমি বাড়ির জন্য ট্রেনের টিকিট কাটি। এবার ট্রেনের টিকিট কাটি, টিকিটটা 20 দিন পরে হওয়ার কারণে আমাকে 20 দিন ওখানে কাটাতে হবে। বাধ্য হয়ে ওখানেই থাকি, কারণ টিকিটের খরচ, আবার যদি নতুন করে রুম নিই তার আবার আলাদা খরচ। সেই কারণে আর ঘর চেঞ্জ করিনি। এবার প্রতিদিন রাতে আলাদা এক ঘটনা ঘটে আমার স্বপ্নের মধ্যে। আমি স্বপ্নের মধ্যে যেটাই দেখি, যেটাই বলি, সেটাই সত্যি হয়ে যায়। যেমন কিছু ঘটনা বলি। একদিন রাতে আমার স্ত্রী আমার কাছে এসে আমার ঘুম ভাঙায় আর বলে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমি সেটা স্বপ্ন দেখছি, কিন্তু ওই আগের মতোই, যেন কোনো স্বপ্ন নয়, বাস্তবে আমি বলছি। আমি বলি যে, রাত হয়ে গেছে, এখন কি খাবে, আমাকে ঘুমোতে দাও, বিরক্ত করো না। আমার স্ত্রী আমাকে বলে যে তার খুব জোরে খিদে পেয়েছে। সকালে উঠে ছোলা খাওয়া আমার একটা অভ্যেস, তাই আমি রাতে ছোলা ভিজিয়ে ঘুমোই। আমি বললাম, যাও, ওই বাটিতে কিছু ছোলা ভেজানো আছে, সেটা খেয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে সকালে ঘুম থেকে উঠলাম। সকালে রাতের স্বপ্নের কথা মনে পড়ল, কিন্তু স্বপ্ন কি আর সত্যি হয়? ছোলা খাওয়ার জন্য বাটির কাছে গেলাম, দেখলাম উপরের ঢাকনাটা খোলা, ভিতরে কোনো ছোলা নেই, যেন কেউ খেয়ে নিয়েছে।
সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বলল যে না, আমরা কেউ খাইনি। এই কি অবিশ্বাস্য ঘটনা। ওকে, মানে ওখানেই ওর স্বপ্নে ওর স্ত্রী এসেছে এবং স্বপ্নে ওর স্ত্রী ওকে বলছে যে খিদে পেয়েছে। ও তখন বলছে ছোলা খাও। সকালে উঠে দেখছে যে ছোলা নেই, অথচ স্ত্রীও তো ওই বাড়িতে নেই, কারণ ও তো অন্য জায়গায় রয়েছে। ইটস ক্রিপি, ইটস রিয়েলি ক্রিপি। পরের দিন রাতে আবারও একটা স্বপ্ন আসে, কিন্তু এবার আমার স্ত্রী না, আমার ছেলে আসে, যার বয়স মাত্র 2 বছর। আমার ছেলে আমার স্বপ্নে এসে আমাকে বলছে, বাবা আমি ফোন দেখব। আমি তাকে বলি যে এত রাতে কেউ ফোন দেখে না, তুমি সকালে দেখবে। আমার ছেলে আমাকে বলে না না, আমি এখনই দেখব। আমি তখন আমার ফোন সুইচ অফ করে ঘুমিয়েছি। আমি বললাম যে দেখো, আমার ফোন বন্ধ হয়ে গেছে, এখন ফোন হবে না। আমার ছেলে কাঁদতে শুরু করলো এবং বলল যে না, আমি এখনই দেখব। এবারে ভাবার বিষয়টা হলো, 2 বছরের শিশু এত ভালো করে কথা কি করে বলবে? কিন্তু ঘুমের মধ্যে আমি বললাম, যাও ওই মামাদের ফোন নিয়ে তুমি দেখবে, যাও। হঠাৎ কিছু আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ওই 4 জনের ফোনে, মানে ঘুমের মধ্যে আমি যাদেরকে উল্লেখ করেছি তাদের সবার ফোন একা একা চলছে। শর্টস ভিডিও দেখছে কেউ, একা একা ভিডিও বদলাচ্ছে, কিন্তু কেউ ফোনে হাত দিচ্ছে না। পাওয়ার অফ করার চেষ্টা করছে অনেকে, কিন্তু কোনোটাই কাজ করছে না। 4টি ফোন চলতেই থাকে, বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। আমি বললাম ওইভাবে রেখে দে, ফোনে চার্জ শেষ হয়ে গেলে একা একা ফোন বন্ধ হয়ে যাবে। একজন আমাকে বলল যে আমার ফোনে তো 100% চার্জ, বন্ধ হতে হতে তো রাত শেষ হয়ে যাবে। আমি বললাম কিছু করার নেই। তারপর 15 মিনিট পর একা একাই সব বন্ধ হয়ে গেল। এরকম অনেক ঘটনা ঘটেছে প্রতিদিন রাতে। আর আমরা 2 জন ছাড়া বাকি 3 জন বাংলা অথবা হিন্দি ভাষা বোঝে না, তারা তামিল ভাষায় কথা বলে। তাদের সাথে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তাদের ভাষা বুঝি না। এরকমই ঘটতে ঘটতে 20 দিন পূর্ণ হয় এবং আমি সেখান থেকে চলে আসি। এই হলো আমার জামাইবাবুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যদি ভালো লাগে তাহলে পরের এপিসোডে আপনার গলায় শোনার জন্য আমি আগ্রহী থাকলাম। সিলেক্ট হলে আমাকে একটু জিমেলে জানিয়ে দেবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং প্রেত কথা এভাবেই এগিয়ে যাক। ধন্যবাদ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দারুণ ঘটনা শুনলাম একটা। এই ঘটনাটা আমার খুব ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। কোন ঘটনাটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে এখনো পর্যন্ত সেটি জানাতে কিন্তু ভুলবেন না। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে বলে দিয়ে আমাদেরকেও আপনার জীবনের ঘটনা পাঠান pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, আমি পায়েল মহাপাত্র, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বাজকুল থেকে ঘটনাটি লিখছি। আমি তোমার কণ্ঠস্বরের খুব বড় ফ্যান বলতে পারো। তোমার প্রতিটি ঘটনা আমি শুনেছি এবং আমার বোনও তোমার খুব বড় ভক্ত। আর বেশি কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমি আমার দিদুনের কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঘটেছিল দিদুনের দুঃসম্পর্কের এক বৌদির সঙ্গে। এবার দিদুনের ভাষায় বলছি। আমার পাশের বাড়ির এক বৌদি ছিল, যে কিনা দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তার অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়। তার উপর আবার তার 2 মেয়ে। ওই বৌদি প্রায় আমার মায়ের কাছ থেকে চাল ডাল মশলা নিয়ে যেতেন। তো একদিন ওই বৌদির হঠাৎ মন খারাপ দেখে মা জিজ্ঞাসা করেন যে ওনার কিছু হয়েছেই না। তো উনি তখন বলেন যে ওর বড় মেয়ের নাকি হার্টে ফুটো আছে এবং ওটা অপারেশন করাতে হবে, এই জন্য বৌদির মন খারাপ। তো এরপর অনেক দিন চলে যায়। তো একদিন বৌদি এবং দাদা মিলে বাজারে যান কিছু বাজার করার জন্য। বাজার থেকে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, আর তখন এত আলো ছিল না। এখানে বলে রাখি, আমাদের বাজারে যেতে পরে একটা টক বেলের গাছ। টক বেল মানে কি গতবেল অ্যাকচুয়ালি, ঠিক জানি না, আমাকে একটু জানিয়ে দেবে। আমার মায়ের কাছ থেকে শুনেছি ওখানে নাকি সুপুরুষ এবং কুপুরুষ থাকে। সুপুরুষ নাকি যাকে ধরতো সে খুব বড় লোক হয়ে যেত, আর কুপুরুষ ধরলে তার উল্টোটা হতো। এত রাত হয়ে যাওয়ায় বৌদির অনেক ভয় করছিল ওই বেল গাছের নিচ দিয়ে যেতে। ওই গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় বৌদি একটা সুন্দর মিষ্টি গন্ধ পেলেন। দাদাকে জিজ্ঞাসা করতে দাদা বললেন যে উনি এরকম কিছু জানেন না। বৌদি একটু অবাক হয়ে যায়। তারপর খেয়ে দিয়ে বৌদি শুয়ে পড়েন বাড়িতে এসে। ঠিক রাত 3টের দিকে বৌদির ঘুম ভেঙে যায় এবং বৌদি দেখে তার মাথার দিকে একজন মানুষ, যে কিনা পরনে সাদা রঙের পোশাক পরিধান করে আছে, এবং এটা দেখা মাত্র বৌদি প্রায় হার্ট অ্যাটাক করে যাওয়ার মতো অবস্থা হয়। তারপর বৌদি আর কিছু জানেন না। সকালে ঘুম থেকে উঠে দেখেন সব স্বাভাবিক। সে ভাবে এটা কোনো স্বপ্ন ছিল।
তারপর থেকে এই ঘটনাটা 3-4 দিন ঘটতে থাকে। একদিন ভয় আমার মাকে এসে বৌদি সব বলে। আমার মা এক্ষেত্রে একটু জানতেন। মা সেই বৌদিকে বললেন, এবার থেকে যখনই ওই সুপুরুষ আসবেন তখন যতই কষ্ট হোক না কেন বাবা বলে তুই 3 বার ডাকবি। তো সেই মতো ওই দিন রাতে যখন সুপুরুষ আসলেন তখন বৌদি দেখলেন যে তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, সে দাদাকেও ডাকতে পারছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে মায়ের কথা মনে করলেন, খুব কষ্ট করে বললেন, বাবা বাবা 2 বার বলে আর একবার বলেছেন কি না তার কিছু মনে নেই। সকালে মাকে এসে সব বলে এবং তার বিবরণ দেয়। তার নাকি পুরো শরীর দিয়ে আলো বেরোচ্ছিল। মা বলে, ও আর কেউ না, ও সুপুরুষ, তোর কোনো ভয় নেই, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। এবার থেকেও যখন আসবে তুই তোর যা সমস্যা আছে ওকে বলবি, কিন্তু বলার সময় চোখ বন্ধ করে থাকবি। তো মায়ের কথা মতো বৌদি তাই করে। ওই দিন রাতে যখন সুপুরুষ আসে তখন বৌদিকে সুপুরুষ বলেন যে, তুই আমাকে বাবা বলে ডেকেছিস, তাই আজ থেকে তুই আমার মেয়ে। আমি অন্য এক কারণে এসেছিলাম ওই বেলগাছ থেকে, তুই বল তোর কি লাগবে। বৌদি কিন্তু চোখ বন্ধ করেছিল এবং বলল, আমার বড় মেয়ের অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। তখন ওই সুপুরুষ বলেন, ঠিক আছে, কাল সকালে ঘুম থেকে উঠে তুই ওই পূর্ব দিকে রাখা বাজারের ব্যাগটা দেখবি, আমি ওতে টাকা রেখে দেব। এরপর সকাল হলে বৌদি দেখে ঠিক সেই সুপুরুষের কথা মতো ওখানে টাকা ছিল এবং বৌদি অবাক হয়ে যায়। অপারেশনের জন্য ডাক্তারের কথা মতো যেই টাকা খরচা হতো সেটাই ছিল ওখানে। তারপর বৌদি তার মেয়ের জন্য কলকাতায় অপারেশনের জন্য যায় এবং তারপর থেকে মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তারপর থেকে মাকে আর কিছু বলে দিতে হয়নি। এই বিষয়টা বৌদি দাদাকে বলেছিল, তাই দাদা বলেছিল কাউকে না বলতে। এরপর থেকে বৌদি টাকা চাইতো কোনো না কোনো কারণে এবং তার বাবা তাকে সেই টাকা দিতে লাগলো এবং খুব অদ্ভুতভাবে 1 মাসের মধ্যে তাদের বাড়ি তৈরি হয়। পাড়ায় তখন সব জানাজানি হয় এবং বৌদিকে জিজ্ঞাসা করায়, বৌদি সবটা অস্বীকার করে। তারপর তার বড় মেয়ের খুব ধুমধাম করে বিয়ে দেন। তার গায়ে এত গয়না দেন যা কিনা আমরা কোনোদিনও দেখিনি। দাদা আর কাজ করেন না, কিন্তু তাও তারা খুব ভালোভাবে জীবনযাপন করত। যে কিনা লোকের বাড়ি থেকে চাল ডাল চেয়ে আনতেন সে এখন অন্যকে দান করছেন। মা সবটা বুঝতে পারেন এবং একদিন বৌদির বাড়িতে যান, গিয়ে দেখেন বাড়িতে দামি দামি পোশাক, আসবাবপত্র, আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং মাকে দেখা মাত্র বৌদি তার এই সব কিছু গোপন করেন এবং বলেন যে এরকম কিছু সে দেখে না এবং মা খুব রেগে যান এবং বাড়ি চলে আসেন এবং এটা ভেবে কষ্ট পান যে বৌদিকে মাই প্রথম কথাটা বলেছিল, তারপর বৌদি মাকে কেন এই মিথ্যেটা বলল, কারণ বাড়িতে ঢুকে মা কিছু অনুভব করেছিলেন। তো এরপর দাদা মারা যায়, বৌদি তারপর থেকে ছোট মেয়েকেও বিয়ে দেন। তারপর বৌদি রীতিমতো বিরক্ত হয়ে কলকাতায় চলে যায়। তো যাই হোক, কারণটা পাড়ার মধ্যে সবার মধ্যে জানাজানি হয়ে যায় এবং আমারও বিয়ে হয়ে যায় এবং এখন আমার মাও আর বেঁচে নেই। শুনেছি আমার মায়ের সঙ্গে নাকি এরকম অনেক কিছু ঘটেছে। তো এই ছিল আমার দিদুনের কাছে শোনা ঘটনা। আশা করছি ভালো লাগলো। গুছিয়ে নিয়ে তুমি তোমার মতন করে পড়ে শুনিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ওয়াও, আজকে সবকটি ঘটনা খুব ভালো লাগলো এবং আমার সাথে যদি এরকম কোনো সুপুরুষ থাকতো তাহলে যে কি ভালো হতো। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিগত এপিসোডে আমার জন্মদিন স্পেশাল এপিসোডে এত উইশ করেছেন আপনারা, যার জন্য আমি আপ্লুত। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।